দেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। কারণ নানা সংকট, ষড়যন্ত্র আর প্রতিকূলতার মুখেও দেশ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনোই আপোস করেননি। বেগম খালেদা জিয়ার বিচরণে যে সংসদ থাকত প্রাণবন্ত, সেখানেই তাকে স্মরণ করল নাগরিক সমাজ। বেগম জিয়ার প্রয়াণে আয়োজিত শোক সভায় উঠে এলো দলমতের ঊর্ধ্বে ওঠা এবং এক কিংবদন্তির দায়িত্ব আর প্রতিরোধের সমান্তরাল ইতিহাস। দাবি ওঠে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা প্রদানের। শফিকুল হকের প্রতিবেদন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাই নেই কোনো স্লোগান, ছিল না দলীয় ব্যানার। আপোষহীন এক নেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের শ্রদ্ধা ও স্মরণের মানবিক এক উদ্যোগ। বেগম খালেদা জিয়া, আয়োজকরা যাকে বলছেন অপরাজেয়। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। ক্ষমতায় ছিলেন, থেকেছেন রাজপথে, আবার নীরব সংগ্রামেও আপোষহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। নাগরিক সমাজের এই শোক সভায় রাজনীতির বিভাজন পেরিয়ে এক অনন্য উচ্চতায় বেগম জিয়া। তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। অন্যকে আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুড়তে হয়, তো তিনি সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র দুই নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন। শোকসভার মঞ্চে কোনো রাজনৈতিক দলের নেতা নয়, বরং বক্তব্য দিয়েছেন গবেষক, শিক্ষক, চিকিৎসক, ধর্মীয় ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে স্মরণ করে নাগরিক সমাজ। তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। বেগম খালেদা জিয়া পারিবারিক জীবনের গণ্ডি পেরিয়ে রাজনীতিতে এসেছিলেন, এটা কঠিন সত্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ববোধ, দৃঢ়তা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে একজন অদম্য শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। গোটা আয়োজনে কোনো বক্তব্য নয়, বরং পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থেকে সন্তান হিসেবে মায়ের সংগ্রামী দিনের গল্প শুনেছেন তারেক রহমান। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতির সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি নৈতিক, ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বেগম খালেদা জিয়াকে স্মরণ আর নীরব শ্রদ্ধায় শেষ হয় এই শোকসভা, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন মা, এক সাহসী নারী আর এক সংগ্রামী মানুষের বিদায়ে শ্রদ্ধা জানায় গোটা নাগরিক সমাজ। শফিকুল হক, ৭১, ঢাকা। বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে যে সবার হয়ে উঠেছিলেন, তা যেন আরেকবার প্রমাণিত হলো। তার স্মরণে নাগরিক শোক সভায় সংসদের দক্ষিণ প্লাজায় সব দলমত যেন একসঙ্গে মিলল, যেখানে সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও ছিলেন সাধারণ মানুষও। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। প্রয়াণের পর কেটে গেল 18টি দিন, তবুও মনে হয় তিনি আছেন সবার মাঝেই। বেগম খালেদা জিয়া, যার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি দেশের মানুষ। তাই তো এই সুশীল থেকে সাধারণ নাগরিক সবাইকে নিয়েই এই শোকসভা। অধীনে যতদিন ছিল স্মরণ অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কবি, শিল্পী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন সকল শ্রেণীর নাগরিক। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বেগম জিয়াকে। আমি যেমন একটা জিনিস মানতে পারছি না, বেগম খালেদা জিয়ার নামটার আগে যেন মরহুমা, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। এটা আমি নিতে পারি না, আমি মরহুমা বলতে পারি না। আজকের এই দিনে তার এই নাগরিক শোক সভায় শুধু এটুকু বলতে চাই,
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দুঃখের বিষয়, আমি ঘুম থেকে এসে ওনার সাথে দেখা করতে পারি নাই। আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না। এবং জিয়াউর রহমান যখন আর্মিতে সেনাবাহিনী প্রধান ছিলেন তখন আর্মিতে জয়েন করি, কাজে ওনার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। এবং উনি গণতন্ত্রের একজন কি বলবো সার্থক পথরেখা দেখিয়ে গেছেন দেশকে। আমাদের গণতন্ত্রকে ধরে রাখতে হবে। এ সময় শিক্ষা খাত থেকে ব্যবসা বাণিজ্য সবখানেই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ, আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ওই মিটিংটি ছিল অত্যন্ত একটি নীতি নির্ধারণী মিটিং। আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেদিন ওই সিদ্ধান্তের অংশীদার হওয়ার জন্য। এখানকার বায়ু দূষণ বাংলাদেশের ঢাকা শহর বিশ্বের 3য়তম। তো সেই ক্ষেত্রে আপনারা ইনফেকশনে পড়ে যেতে পারেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, ম্যাডাম জিয়া যদি 7ই নভেম্বর অনুষ্ঠানে না যেতেন তাহলে হয়তো তিনি আরও অনেক দিন আমাদের মধ্যে থাকতে পারতেন। তার আদর্শ চির অম্লান থাকুক, চিরঞ্জীব থাকুক। তিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে তিনি জয় করেছেন। ভবিষ্যতের রাষ্ট্রনায়কদের প্রতি বক্তাদের আহ্বান, বেগম জিয়ার মতো করেই যেন তারা বলেন দেশই তার সবকিছু। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটিরই কন্যাকে। কবি আল মাহমুদের লেখা কবিতার মতো আজ বলাই যায়, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, বলিষ্ঠ নেতৃত্ব আর তার মননের শুভ্রতা সাধারণ কিংবা সুশীল সব ধরনের মানুষের মনে রয়ে যাবে অনেকটা সময়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ক্ষমতার জন্য ইসলামী শরিয়া আইন থেকে সরে গেছে জামাত। এই অভিযোগ এনে 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে 268 আসনে নির্বাচন করবে দলটি। শুক্রবার সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র অভিযোগ করেন, পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে জামায়াত। রাশেদ আনিসের প্রতিবেদন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন। অবশেষে তাই হয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে এককভাবে 268 আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, জোটের শরিকদের না জানিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে জাতীয় সরকার গঠনে একমত পোষণ করেছে জামাত। তার দাবি, দলটি ইলেকশনের বদলে সিলেকশন নির্বাচনের দিকে যাচ্ছে। জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। গেল 9 ডিসেম্বর প্রথম আলোর জরিপ দেখে জামাত আমির ইসলামী আন্দোলনের আমিরকে কটাক্ষ করেন বলেও অভিযোগ গাজী আতাউরের। প্রকাশ হয়েছিল যে বিএনপিকে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন, তাহলে এটার অর্থ কি? তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোতা আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জামাতের আমির শফিকুর রহমান জানান, ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে গেলেও বাকি 10 দলের নির্বাচনী ঐক্যে কোনো প্রভাব পড়বে না। জোটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙা না। রাশেদ আনিস, ৭১, ঢাকা। 11 দলের জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় নির্বাচনে প্রভাব পড়বে না, তবে জোটের ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, এককভাবে নির্বাচনে অংশ নিলে দলটির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে পারে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন।
গেল 19 অক্টোবর সমমনা 8টি দলের সমন্বয়ে গঠিত জোটে সর্বশেষ যোগ দেয় এনসিপি, এবি পার্টি আর কর্নেল অলির এলডিপি। তফসিল ঘোষণার পর আসন সমঝোতা নিয়ে বারবার আলোচনা হলেও তা নিয়ে দ্বিধায় ছিল জোটের অন্যতম দল ইসলামী আন্দোলন। অবশেষে জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দলটির। 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এই সিদ্ধান্তে নির্বাচনে কোনো প্রভাব দেখেন না বিশ্লেষকরা। প্রভাব পড়বে জোটের ভোট ব্যাংকেই। এককভাবে নির্বাচন করলে এটা তাদের কাছে দিতে পারে সংগঠনটা তৈরি হওয়ার ক্ষেত্রে, সংগঠনের শক্তিটা বৃদ্ধি করার ক্ষেত্রে। তবে জাতীয় রাজনীতিতে এটার কোনো, আমি অন্তত কোনো ক্ষতিকারক কিছু দেখছি না। এটা ক্ষতি হতে পারে ইসলামী দলগুলোর, যে ইসলামী দলগুলোর যে একটা ঐক্যবদ্ধ অবস্থান হতে পারতো, সেটা আর কি হলো না। তো জোট ভেঙে গেলে এটা ওভারঅল নির্বাচনের জন্য কোনো প্রভাব তৈরি করবে না, কারণ জোট তৈরি করেছিল তারা একসাথে নির্বাচন করার জন্য, বেশি ভোট পাওয়ার জন্য, বেশি সিট পাওয়ার জন্য। এছাড়া একক নির্বাচনের ফলে ইসলামী আন্দোলনের উচ্চকক্ষে আসন প্রাপ্তির সম্ভাবনাও বাড়বে বলে মত একজন বিশ্লেষকের। ইসলামী আন্দোলন হয়তো চিন্তা করছে যে আমরা নিম্ন কক্ষে যদি নাও যেতে পারি, অন্তত আমরা উচ্চ কক্ষে আমাদের যদি ভোটের সংখ্যাটা ভিজিবল হয়, এটা যদি কাউন্টেবল হয়, টোটাল কাউন্ট করলে তাদের টোটাল যে পার্সেন্টেজ অফ ভোট এটা বেশি হতে পারে এবং সেটা উচ্চকক্ষে তাদেরকে একটা সুবিধা দিতে পারে। জোটের এই ভাঙনের ফলে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে ভোটে লড়ার স্বপ্ন আর বাস্তবে রূপ না পাবারও সম্ভাবনা দেখেন তারা। মানে এইটা ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়াতে যেটা হচ্ছে যে ইসলামকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে যে রাজনৈতিক একটা প্রয়াস চলমান ছিল, এই জায়গাতে খানিকটা এখন একটা বাধা তৈরি হবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল 2 পরিবারের শিশু সহ 6 জনের। আগুনে দম বন্ধ ও পুড়ে দগ্ধ হয়েছে আরও 10 জন। শুক্রবার সকাল 7:45টার দিকে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় ভবনটির ছাদের গেট বন্ধ ছিল। এটি খোলা থাকলে কিছু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো বলে জানান স্থানীয়রা। বিস্তারিত দেখুন ভাস্কর ভাদুরীর রিপোর্টে। সকাল 7:45টার দিকে আগুনের সূত্রপাত হয় উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 34 নম্বর বাসায়। আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ভবনের একটি অংশ জুড়ে। 2 থেকে 6 তলা পর্যন্ত ফ্ল্যাটগুলোতে দেখা যায় ধোঁয়া এবং আগুন, শোনা যায় বিস্ফোরণের শব্দ। 10 মিনিটের মাঝেই পৌঁছায় ফায়ার সার্ভিস। ছাদ থেকে উদ্ধার করা হয় কয়েকজনকে, ভবনের ভেতর থেকেও উদ্ধার করা হয় আহতদের। দোতলায় আগুন লাগছে, প্রথমে যতটুকু শুনছি আমি এসে দেখছি দ্রুতই ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ফায়ার সার্ভিস এসে এসএস এর বারান্দা থাকে না, ভিতরে ঢুকতে পারে না, এই জন্য আগুন নেভাতে সময় লাগছে। শব্দ অনেকবার, মানে খুব দাম দাম এরকম আওয়াজ করে শব্দ হচ্ছে, অনেক ভারী গ্লাস লাগানো, তো ওই যে এগুলো সব ভেঙে পড়ছে, এই শব্দগুলো আমরা পাচ্ছিলাম। আমার ভাস্তি যতটুকু বললো যে আমরা নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, পরে থাই গ্লাস লাগিয়ে বারান্দায় যে আমরা চিৎকার করছি, পরে পাশের বিল্ডিং থেকে আমাদেরকে ওরাও হেল্প করতে চেষ্টা করছিল, কিন্তু গ্রিল ভাঙা সম্ভব হচ্ছিল না। স্থানীয়রা জানান ছাদের দরজা বন্ধ থাকার কারণে আহত অনেকেই চিৎকার করে আশেপাশে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন। তো ওখান থেকে আমরা দেখতেছি যে একটা বাচ্চা আর একটা মহিলা হাত নাড়তেছে বারবার, ওনার হাতটা পুড়ে একদম কালো হয়ে গেছে, মানে ছায়ে বা ধোঁয়ায় কালো হয়ে গেছে। ওই দৃশ্যটা খুবই বিভৎস ছিল। মানে আমি তো কিছুই জানি না আগুনের কি, কিন্তু ও যে মারা গেছে এটা ভার্সিটির ম্যাডামের ফোনের মাধ্যমে এটা আমি জানতে পারছি। এই ছাত্র যদি খোলা থাকতো তাহলে যে 3 জন মারা গেছে বা যারা আরো বার্নে যারা আরো আহত হয়েছে, এর মধ্যে সেভ করা পসিবল ছিল। দুপুরে স্থানীয় মসজিদে নিহত 3 জনের জানাজা অনুষ্ঠিত হয়। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়া হয়নি ফায়ার সার্ভিস কিংবা পুলিশের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। ছুটির দিনের সকালটা যেন জমদূত হয়ে আসে উত্তরার এই অ্যাপার্টমেন্টে। 2য় তলায় লাগা আগুনে বহুতল ভবনটির 5ম ও 6ষ্ঠ তলার 2 পরিবারের সবাই মারা গেছেন। প্রাণ হারিয়েছেন দাদা, বাবা, মা ও সন্তান সহ 6 জন। আগুনের ধোঁয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েই সবার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল ঘুরে রিপোর্ট করছেন জুলিয়া তানহা।
ওষুধ বিপণন কর্মকর্তা ফজলে রাব্বি ও তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা 1.5 বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশানকে নিয়ে ছোট্ট সংসার সাজিয়েছিলেন। থাকতেন উত্তরার একটি আবাসিক ভবনে। শুক্রবার সকালে ওই ভবনে লাগা আগুন তাদের সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে। মারা গেছেন 3 জনই। কুয়েত মৈত্রী হাসপাতালে ভাইয়ের মরদেহ দেখে কান্না থামছিল না নিহত ফজলে রাব্বির বোনের। এ সময় স্বজন ও সহকর্মীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। রিজবিকে এখানে আমরা পাই, আমার ফ্রেন্ডরা এখানে আগে চলে আসে, তার বডির আমরা ছবি দেখতে পাই। আর ওর ওয়াইফকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ট্রান্সফার করা হয়েছিল। ওয়াইফ হচ্ছে আরেক হসপিটালে আছে আর বাবুটাও সম্ভবত আরেকটা হসপিটালে। আমি শুধু আমার কলিগকে এখানে পেয়েছি। 3 জনই মারা গেছে। আগুনে এই পরিবারের বাইরে নিশ্চিহ্ন হয়ে গেছে আরও একটি পরিবার। তাদের ফ্ল্যাটে থাকা দাদা, বাবা ও নাতনি সহ 3 জনই মারা গেছেন। পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সর্বমোট 6 জন, মানে একই পরিবারের 3 জন, আরেক পরিবারের 3 জন। কোনো কারো অভিযোগ না থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে লাশ জিম্মায় প্রদান করছি। সবাই আগুনের কালো ধোঁয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। 3 জনই আসলে মৃতদেহ নিয়ে আসা হয়েছিল। তারা ওই ঘটনাস্থলেই ওই অগ্নিকাণ্ডের কারণে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল তাতে দম বন্ধ হয়ে শ্বাসনালী রোধ হয়ে মারা গিয়েছেন আমরা ধারণা করছি। আমরা সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে মেডিকেলি এই ইভেন্ট ফলো করে আমরা ডেথ ডিক্লেয়ার করছেন এবং ডেড বডি আমরা এই পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 3 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জুলিয়া তানহা, 71, ঢাকা। টেকনাফ সীমান্তের সংঘাতে মিয়ানমারের কোন বাহিনী বা গোষ্ঠী দায়ী তা খুঁজে দেখছে সরকার। এজন্য রাখাইনে সক্রিয় গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, কূটনীতিক সহ সব চ্যানেলেই এসব সংকট সমাধানের চেষ্টা চলছে। একজন বিশ্লেষক মনে করেন, সীমান্তে সরকারের নজরদারি কম হওয়ায় আক্রমণের শিকার হচ্ছে দেশ। মোহন ইসলামের প্রতিবেদন। বেশ অনেক বছর ধরেই গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। বাংলাদেশের ঠিক পাশের রাজ্য রাখাইনেও চলছে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষ। এরই মধ্যে রাজ্যটির বেশিরভাগ অংশ দখলে নিয়েছে আরাকান বাহিনী। সেই গৃহযুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। তাদের ছোড়া গোলাবারুদ দেশে বিদ্ধ হচ্ছে সীমান্তবর্তী টেকনাফ সহ বিভিন্ন এলাকায়। এতে মারা যাচ্ছেন নাগরিকেরা। পাশাপাশি সীমান্তে পোতা মাইনে আক্রান্ত হয়ে পঙ্গু হচ্ছেন অনেকেই। ভিন্ন দেশের গোলাবারুদে কেন আক্রান্ত হবে দেশের মানুষ? সুরক্ষা দিতে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, সীমান্তের সংঘাতে মিয়ানমারের কোন গোষ্ঠী সরাসরি দায়ী তা জানেন না তারা। তবে তদন্ত করে দেখা হচ্ছে এবং মিয়ানমার সরকারের কাছেও প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু সরকার যখন একটা জিনিস টোটালি না জানতে পারে, যতক্ষণ না সে ডিটারমাইন করতে পারলো যে না এই করেছে, ততক্ষণ তো সরকার কমেন্ট করতে পারে না এই বিষয়টা। আমরা ইনভেস্টিগেট করছি কে কারা রেসপন্সিবল ছিল, কোন গ্রুপ রেসপন্সিবল। রাখাইনে সক্রিয় অনেকগুলো বাহিনী ও গোষ্ঠী, তাদের সবার সাথেই বিভিন্নভাবে যোগাযোগ রাখছে সরকার। আমরা তো আমাদের মেসেজগুলো খুব ভালোভাবেই তাদের কাছে পৌঁছচ্ছি। তারপরে 2-1টা আইসোলেটেড ঘটনা ঘটে। নির্বাচন সহ দেশের অভ্যন্তরে সরকারের বেশি নজর বলে মনে করছেন এই বিশ্লেষক। তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধে সরকারকে আরও সক্রিয় হতে হবে। নিরাপত্তার কাজে নিয়োজিত তাদের ভিজিলেন্সটা বাড়াতে হবে, কার্যক্রমটা সক্রিয় করতে হবে, গোয়েন্দা কার্যক্রম সক্রিয় করতে হবে এবং ট্রান্সবর্ডার যে সকল গোয়েন্দা কার্যক্রম বা সংবাদ যেগুলো আমরা পাই, সেই সংবাদ অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। এসব ছাপিয়েও বাংলাদেশের জন্য প্রধান সমস্যা রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া। এই সরকারের সময়েও প্রত্যর্পণ সম্ভব হচ্ছে না। যে আমরা এটা নিয়ে লেগে আছি, সবার সাথে কথা বলছি। ইভেন মায়ানমারের যে মিলিটারি প্রধান মিং অনলাইন, তার সাথেও কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো চলমান থাকলে পরবর্তী সরকার রোহিঙ্গা সংকট সমাধান করতে পারবে বলে মনে করেন এই বিশ্লেষক। তাদের আমার ধারণা যদি সক্রিয় ভূমিকা পালন করেন এবং সকল অংশীজনের সাথে কার্যকর ভূমিকা যদি রাখতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, প্রেশার ক্রিয়েট করতে পারেন,
এবং যে স্ট্র্যাটেজি যেটা আছে রোহিঙ্গা স্ট্র্যাটেজি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের আশাহত হওয়ার কিছু নাই। নতুন করে যেন রোহিঙ্গা পুষিন না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ তার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত খুলনার নারী ভোটাররা। তারা বলছেন, খুলনার সার্বিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। প্রচার থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই কেবল যোগ্য নেতা নির্বাচিত হবেন। রাজু হাওলাদারের তথ্য ছবিতে প্রতিবেদন। কাজী তিলোত্তমা ইসলাম খুলনার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। পরিবারের পাশাপাশি গ্রাহকদের সেবা দিতে সার্বক্ষণিক তটস্থ থাকতে হয় তাকে। পেশাজীবী এই নারীর ভাবনায় রয়েছে আসন্ন নির্বাচন। অন্যদিকে ফেরি করে সবজি বিক্রি করেন খালেদা বেগম। সামান্য আয় দিয়ে চলে 4 সদস্যের সংসার। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দারুণ উদ্গ্রীব এই প্রবীণ। কেন্দ্রে গেলে তখন বাইর করে দিত, এখন সামনে নির্বাচন হলে ভোটটা দেওয়ার ইচ্ছে আছে, সেইভাবে সুস্থভাবে ভোটটা হোক, এটা আমিও চাই, জনগণও চাই। খুব সুন্দর স্মুথলি একটা নির্বাচন হবে, সবাই হাসি মুখে যাবে, সবাই ভোট দিবে, কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, কোনো হানাহানি হবে না। ভোটের দিন যত এগিয়ে আসছে, খুলনার নারী ভোটারদের মধ্যে ততই বাড়ছে ভোট ভাবনা। কারো ভাবনায় প্রতীক প্রিয় রাজনৈতিক দল, আবার কারো ভাবনায় রয়েছেন পছন্দের প্রার্থী। কেউ আবার ভাবছেন আগামীতে এলাকার উন্নয়নের সাথে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। ভালো লাগার প্রতীককে ভোট দিবে বা ভালো লাগার ব্যক্তিকে ভোট দিবে, সেটা নির্ভয়ে যাইতে বাধা থাকবে না, কোনো বাধা বিপত্তি আসবে না বা কোনো ভয় থাকবে না যে আমি বাসায় যেতে পারবো কিনা। সার্বিক নিরাপত্তার মাধ্যমে যাতে সুষ্ঠু একটা ভোট হয়, আমরা সেরকম কিছু দেখতে চাই। যে প্রার্থী হবে সেজন্য তার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থাকে এবং তাদের সুখ দুঃখ কষ্ট যেন সে ভাগাভাগি করে নেয় সব সময়। তবে এসব কিছু ছাপিয়ে যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তা হলো ভোটের দিন যেন কাটে নির্বিঘ্নে। বিগত নির্বাচনের মতো ভোট কেন্দ্রে গিয়ে যেন দেখতে না হয় ভোট হয়ে গেছে। মেয়েদের যেন সেইভাবে টেক কেয়ার করতে পারে, তারা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেদিক থেকে খেয়াল রাখবে। প্রার্থী বা যে এমপি হবেন তিনি সৎ হবেন এবং কোনো চাঁদাবাজি থাকবে না, সবার প্রত্যেকটা নারীর নিরাপত্তার দিকে তিনি লক্ষ্য রাখবেন। আমরা চাইবো যে স্বাধীনভাবে যেন আমরা চলাফেরা করতে পারি, আর আমাদের চাঁদাবাজি ছিনতাই এইটা যেন বিলীন হয়ে যায়। যে দলই আসুক না কেন, যাতে আপনার নারীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই ধর্ষণ খুন এইগুলো যাতে না হয়। ভোটাররা বলছেন, যারা প্রার্থী হয়েছেন এলাকার সমস্যা সম্পর্কে তারা জানেন, যে কারণে সমস্যা সংকট আর তা থেকে উত্তরণ ঘটাবেন এমন প্রার্থীকে আগামী 5 বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। মনিরা কাজরি, ৭১। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা। বিশেষ করে শ্রম, রেমিটেন্স ও পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে রাখছেন অনন্য ভূমিকা। দেশে নারীদের সুযোগ সুবিধা নিয়ে এখনও রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রবাস ফেরত নারীদের স্বাবলম্বী হতে প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থা সহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। দেশের ভোটের হাওয়া বইছে প্রবাসেও। ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্যের কর্মরত নারী প্রবাসীরা। তারা দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে যেমন অবদান রাখছেন, তেমনি পরিবার ও সমাজের জন্য কাজ করছেন নিরলস। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারা জানিয়েছেন তাদের নির্বাচনী ভাবনা। আমরা সবাই চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যেন সবাই তাদের যে যোগ্য নেতা বা আমাদের দেশকে যারা পারফেক্টলি চালাতে পারবে এমন কেউ আসলে আমাদের জন্য ভালো হয়। দেশের সকল নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আরো কার্যকর উদ্যোগের প্রত্যাশা নতুন সরকারের প্রতি প্রবাসী নারীদের প্রতি হলো নারীদের নিরাপত্তা আর কাজের সুবিধা, কাজের জন্য সুবিধা চায়, নারীদের নিরাপত্তা, যেন রাস্তাঘাটে বাইরে হইলে যে সমস্ত ক্রাইম দেশে হচ্ছে, দেশের উন্নতটা ওটাই চাই আমরা প্রত্যাশা করি দেশের প্রতি। আমাদের বাংলাদেশের নারীরা কিন্তু খুব অবহেলিত হয়, তার যে নিরাপত্তার ব্যবস্থাটা সেটা যেন তাদের সুন্দরভাবে পরিপাটিভাবে হয়, যেন নারীরা যেন অবহেলিত না হয়। প্রবাসী নারীরা বলছেন, প্রবাস ফেরত নারীদের সম্মানজনক কর্মপরিবেশ, পুনর্বাসন ও কর্মসংস্থান সহ নারী উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ বাড়ানো দাবি আগামী সরকারের কাছে।
নির্বাচন হওয়ার পর যে দল বা যে গভর্নমেন্টে আসুক না কেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কারণ বিভিন্ন রাষ্ট্রে নারীরা কাজ করে এবং অনেক বছর তাদের কর্মজীবন চালিয়ে যায়, কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার পর তাদের কোনো কর্মসংস্থানই থাকে না। বাংলাদেশে যাওয়ার পর যেন সে সুন্দর একটি কর্মসংস্থান পায়। দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রবাসী নারীদের অবদান। আগামী নির্বাচনে যে সরকারি দায়িত্ব নিক, প্রবাসী নারী ভোটারদের প্রত্যাশা তাদের কণ্ঠস্বর যেন নীতি নির্ধারণে গুরুত্ব পায়। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।